নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব ইকোনমিক ইন্ট্রোডাকশন, মানে বেসিক ইকোনমিক কনসেপ্ট, যেগুলোর মধ্যে যে ইকোনমিকের টাইপস আছে, কত রকমের টাইপস আছে, কি করে কে কি বক্তা, মানে কে কীরকম টাইপস দিয়েছে, কেন দিয়েছে, এবং ইন্ডিয়াতে কোন টাইপস অ্যাপ্লিকেবল হয় আর কোন টাইপস বেটার ফর ইকোনমিক ডেভেলপমেন্ট, এইসব ব্যাপারগুলো আমরা আজকের ভিডিওতে দেখব। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আজকে ভিডিওর ইকোনমি মানে কোনো একটা যেখানেই টাকা পয়সার লেনদেন আছে সেটাই হচ্ছে বেসিক্যালি ইকোনমির মধ্যেই পড়ে। টাকা পয়সার লেনদেন বলতে কি, যেমন ইন্ডিয়ার যদি স্পেসিফিক্যালি দেখি, ইন্ডিয়া গভর্নমেন্ট টাকা কোথায় পায়? ইন্ডিয়া গভর্নমেন্ট টাকা পায় কারোর কাছ থেকে ট্যাক্স, যত জনগণ আছে জনগণের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে, বাইরে থেকে লোন নেয়, লোন নিয়ে সেই টাকাটা কোথায় খরচ করে? মানুষের ওয়েলফেয়ারে খরচ করে, যারা যেসব কিছু সার্ভিস আছে সার্ভিস প্রোভাইড করে, তারপরে ইনফ্রাস্ট্রাকচার বানায়, মানে কি টাকাটা একদিক থেকে আসছে আর একদিকে চলে যাচ্ছে। তো সেটাই হচ্ছে ইকোনমির মেন ফান্ডা। ইকোনমির কাজ মানে যেখানে টাকা পয়সার আমদানি হবে, আমদানি লেনদেন হবে, সেখানেই হচ্ছে একটা ইকোনমির মধ্যে পড়বে। এবারে ইকোনমিকে আমরা যদি দেখি, ইকোনমিকে মেনলি তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্যাপিটালিস্টিক ইকোনমি, একটা স্টেট ইকোনমি, আর একটা হচ্ছে মিক্স ইকোনমি। ক্যাপিটালিস্টিক ইকোনমি বলতে কি, ক্যাপিটালিস্টিক ইকোনমি যদি পার্টিকুলার কিছু বলি, ক্যাপিটালিস্টিক ইকোনমি মানে এইটার কনসেপ্টটা দিয়েছিল তো অ্যাডাম স্মিথ, দি ওয়েলথ অফ দি নেশন, তার বইয়ের মাধ্যমে এই কনসেপ্টটা দিয়েছিল। এবার যদি দেখি এটা পার্টিকুলারলি হয় কি ক্যাপিটালিস্টিক ইকোনমিতে, যদি আমরা দেখি ক্যাপিটালিস্টিক ইকোনমি মানে আর কিছুই না, ক্যাপিটালিস্ট সেই দেশের জনগণ মানে যারা বায়ার হবে তারাই ডিসাইড করবে যে মার্কেট কীরকম পারফর্ম করবে। যদি আরও ভালোভাবে বলা যায়, উদাহরণ যদি আমরা নিয়ে নিতে পারি জিওর উদাহরণটা। জিও যখন 2010-এর 12-13 দিকে এলো, তখন জিওর বাকি অনেকের মার্কেট লিডার ছিল, কিন্তু জিও যখন দাম কম করে দিল, ফ্রিতে যখন দিতে লাগলো, তখন বাকি যে অপারেটররা ছিল তাদেরকেও ফ্রিতে দিতে হলো। কারণ কি? কারণ ইন্ডিয়া কিছুটা হলো মার্কেট ইকোনমি ফলো করে, যেখানে কিনা কোম্পানিরা, মানে যে মার্কেট ফোর্স আছে কোম্পানি, সেই মার্কেট ফোর্সের উপর ডিপেন্ড করে কোন জিনিসের কি দাম হবে, কোন জিনিস কতটা প্রডিউস করতে হবে, কোন জিনিস সাপ্লাই কোথায় কোথায় হবে, সেটা সব কিছু ডিসাইড করে। যদি দেখি, জিও কি ডিসাইড করলো, জিও মার্কেটে যখন ফ্রি দিল তখন কি করলো না, সমস্ত কাস্টমার ফ্রিয়ের দিকে ঝুঁকতে থাকলো। তাই যখন সমস্ত কাস্টমার ফ্রিয়ের দিকে ঝুঁকবে, তখনই কি হবে, বাকি যারা অপারেটর থাকলো তারা তাহলে মার্কেট থেকে বিলুপ্ত হয়ে যাবে। তাহলে তাদের যদি মার্কেট থেকে বিলুপ্ত না হয়, তার জন্য কী করতে হবে, তাদেরকেও সেই ফ্রিতে দিতে হলো স্যালারি, তারপরে তাদের নেটওয়ার্ককে 4G-তে আপডেট করতে হলো। এটাই হচ্ছে মার্কেট ইকোনমি। মার্কেট ইকোনমি মানে সেখানে গভর্নমেন্টের কোনো ইন্টারফেয়ার থাকবে না, সেই জন্য এটাকে লেজি ফেয়ার ইকোনমিও বলা হয়। এই জন্যই এটাকে লেজি ফেয়ার ইকোনমিও বলা হয়। লেজি ফেয়ার ইকোনমিও বলা হয়। মানে কি, কোনো গভর্নমেন্ট কোনো কিছু কন্ট্রোল করবে না, মার্কেটেই কন্ট্রোল করবে। মার্কেট কীরকম কী ডিমান্ড আছে সেটা দেখে কোম্পানি তার প্রোডাক্টকে প্রডিউস করবে, আর দামটাকে সেই হিসাবেই দামটাকে ডিনোট করবে। সেটা হচ্ছে মার্কেট ইকোনমি। কিন্তু মার্কেট ইকোনমি সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে যদি কোনো দেশ যদি চায় যে কম সময়ের মধ্যে একটা আউটস্ট্যান্ডিং গ্রোথ করতে, সেটার জন্য তাকে মার্কেট ইকোনমি হচ্ছে সবচেয়ে বেস্ট। কারণ সেটা মার্কেটের হচ্ছে, গভর্নমেন্ট হলে গভর্নমেন্টের একটা তো টাইম বেশি লাগে, তারপরে গভর্নমেন্টের ঠিকঠাকভাবে বুঝতেও পারে না কোন জায়গায় হবে, তারপরে করাপশান রিলেটেড ইস্যু আছে, সেই জন্য একটা ঠিকভাবে অন্য মডেলেতে ঠিকভাবে সেটাকে পারফর্ম করতে পারে না। কিন্তু মার্কেট ইকোনমির ক্ষেত্রে ডাইরেক্ট কোম্পানি করে, আর মার্কেট আর কোম্পানি দুটো ডিসাইড করে যে কিভাবে চলতে হবে, কি প্রডিউস করতে হবে, কত দাম হবে। কিন্তু মার্কেট ইকোনমির একটা যদি দেখা যায়, মার্কেট ইকোনমির ফল্ট একটা হচ্ছে যে ইনইকুয়ালিটি হচ্ছে একটা মার্কেট ইকোনমির একটা মেন বড় ইস্যু। মানে যাদের মার্কেট ইকোনমি কী করবে, মার্কেট ইকোনমি শুধু প্রফিট বেস কাজ করবে, যারা কোম্পানিরা আছে তারা মেনলি ফোকাস করবে প্রফিটে। তো যদি প্রফিট করে, যাদের কাছে মনে করো যেমন রিলায়েন্স আছে, আদানি আছে, এদের কাছে অলরেডি অনেক টাকা আছে, তো চাইলে এরা কিছু জায়গাতে ভালো রকম জায়গায় ইনভেস্ট করে আরও টাকাটাকে বানাবে। কিন্তু যদি একটা লোয়ার মিডিল ক্লাস থাকে, তাদের কাছে তো কত টাকা নেই, তারা ইনভেস্ট করার কিছু পাবে না, সেই জন্য তাদের স্যালারি কী হবে, ধীরে ধীরে কমতে থাকবে, আর এদের যে টপ গ্রেড আছে তাদের স্যালারি ধীরে ধীরে বাড়তে পারবে।
সেটা হচ্ছে মার্কেট ইকোনমির একটা মেন ড্রব্যাক, যে ইকুয়ালিটি থাকে। আর একটা ইকোনমিকের একটা ড্রব্যাকের জন্য 1929-এ গ্রেট ডিপ্রেশন এসেছিল। 1929 গ্রেট ডিপ্রেশন মানে কি, আর কোনো কেউ কাস্টমার চাইবে না, ইচ্ছা করবে না যে জিনিস কিনতে, মানে যেটুকু দরকার না হলেই নয় সেইটুকুই জিনিস কিনবে, বাকি আর কিছু জিনিস কিনতে চাইবে না। তাহলে কি হবে, মার্কেটের ডিমান্ড কমবে। মার্কেটের ডিমান্ড কমলে কি হবে, কোম্পানিদের আয় কমবে, কোম্পানিদের আয় কমলে কোম্পানিদের প্রফিট কমবে, প্রফিট কমার ফলে কি হবে, কোম্পানিরা ব্যাংকরাপ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। সেইটা একটা হচ্ছে প্রবলেম। তাহলে 1929-এ যখন গ্রেট ডিপ্রেশন হলো তখন কি হলো, যে সমস্ত কোম্পানি ধীরে ধীরে বন্ধ হতে লাগলো। সেটার ফলে কি হচ্ছে, তখন একটা মার্কেট ক্যাপিটালিস্ট ইকোনমির একটা যে মেন ইস্যু সেটা বোঝা গেল তখন, যে একটা এরকম টাইমে কি করা উচিত। এরকম টাইমে তো কোম্পানিকে তো পুশ করতে হবে, মার্কেটকে তো সাবসিডি দিতে হবে, কিন্তু মার্কেটে ইকোনমি যে ক্যাপিটালিস্ট ইকোনমির মডেল, সেইখানে তো কোনো সাবসিডির ব্যাপার নেই। তাহলে সেই জন্য একটা ইস্যু হলো, সেই ইস্যুর জন্য একটা কি হলো, অন্য মডেল এলো, যে সেই ইস্যুগুলোকে কি করে ঠিক করা যায়। আর একটা লেজি ফেয়ার ইকোনমি আর একটা মেন প্রবলেম হচ্ছে যে এটা মনোপলি। যদি দেখা যায় মনোপলি, লেজি ফেয়ার ইকোনমি একটা মেন প্রবলেম হচ্ছে মনোপলি। যদি কেউ মনোপলি করে নেয় কোনো মার্কেটে, তাহলে সেখানে অসুবিধা আছে। যেমন আদানির ক্ষেত্রে দেখা যেতে পারে, আদানি কি করছে, পোর্টগুলোকে অপারেটিং করার জন্য নিচ্ছে। এবার পোর্ট এয়ারপোর্টে মনোপলি যদি দেখতে পাওয়া যায় ইন্ডিয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে আদানি। তাহলে কি করছে আদানি, যেমন এই রিসেন্টলি কেরালার একটা এয়ারপোর্টেতে সার্ভিস চার্জ বাড়ালো, সেরকম নিজের মন মতো বাড়িয়ে যেতে পারবে সার্ভিস চার্জ। যেমন যদি টেলিকমে দেখা যায়, টেলিকমের ক্ষেত্রে সেম জিও আগেতে কত আলাদা নেটওয়ার্কের আসতো, ইউনিনট ছিল, এয়ারসেল ছিল, অনেক ছিল, কিন্তু এখন সেই বেঁচে গেটে 3টেই বেঁচেছে, আর বিএসএনএল একটা আছে, 4টে, এই 4টেই আছে। তাহলে মার্কেট ইকোনমির এই একটা অসুবিধা আছে, যদি কেউ ঠিকভাবে চলতে না পারে, মনোপলি যদি হয়ে যায়, তাহলে কিন্তু বাকি সবাইকে হাঁটিয়ে দিয়ে মনোপলি করবে, আর নিজের ইচ্ছা মতো প্রাইস বাড়াতে পারবে। এটা একটা মার্কেট ইকোনমির একটা বড় ইস্যু আছে। আর যদি দেখা যায় মার্কেট ইকোনমি তো আর তাছাড়া ভালো, তাহলে আমরা অ্যাডভান্টেজ দেখলাম। কি অ্যাডভান্টেজ কি আছে মার্কেট ইকোনমির? মার্কেট ইকোনমির অ্যাডভান্টেজ হচ্ছে কোনো গভর্নমেন্টের ইন্টারফেয়ার থাকবে না। মার্কেট সেখানে নির্দিষ্ট করবে, মার্কেট ডিসাইড করবে যে কি প্রডিউস করতে হবে, কত প্রডিউস করতে হবে, তার কত দাম থাকবে। একটা যারা কাস্টমার আছে, কাস্টমারের একটা ভ্যালু থাকবে, ভ্যালু থাকবে। আর একটা কি, তাড়াতাড়ি গ্রোথের জন্য কি হয়, গ্রোথ পসিবল হবে মার্কেট ইকোনমির জন্য। তাড়াতাড়ি যদি কেউ গ্রোথ করতে চায়, সেটার জন্য মার্কেট ইকোনমি খুব ইম্পর্টেন্ট। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কি আছে, ডিসঅ্যাডভান্টেজ যদি দেখা যায়, ডিসঅ্যাডভান্টেজে একটা হচ্ছে মনোপলি হয়ে যাওয়ার একটা চান্স থাকে, একটা ইনইকুয়ালিটি হয়ে যাওয়ার চান্স থাকে। আর অনেক সময় যখন মার্কেট ডাউনফল হয়ে যায়, যখন ডিপ্রেশনের সময় কিন্তু এই মার্কেট ইকোনমি ঠিকঠাকভাবে কাজ করতে পারে না। যেটা একটা, এই 3টে হচ্ছে মার্কেট ইকোনমিকের মেন ইস্যু। যদি এক্সাম্পল দেখি মার্কেট ইকোনমিকের, যত ওয়েস্টার্ন কান্ট্রি আছে, তারা সবাই মার্কেট ইকোনমিকেই ফলো করে। ওয়েস্টার্ন কান্ট্রি যেমন আমেরিকা, ইংল্যান্ড, এগুলো সবাই মার্কেট ইকোনমিকে ফলো করে। আর ইন্ডিয়ার কথাটা আমরা পরে বলবো, ইন্ডিয়া কী করে সেটা পরে বলবো। তাহলে এক্সাম্পল দেখে নিলাম, অ্যাডভান্টেজ দেখে নিলাম, ডিসঅ্যাডভান্টেজ দেখে নিলাম, তার কনসেপ্টকে বুঝলাম, কে দিয়েছিল, অ্যাডাম স্মিথ দিয়েছিল, সেটা দেখলাম। ঠিক আছে, তাহলে আরেকটা ইকোনমি আসবে, যে কোনো থিওরি থাকলে তার কাউন্টার থিওরি কিছু থাকবে। যেমন ক্যাপিটালিস্ট ইকোনমিকের প্রবলেমগুলোর জন্য একটাকে করলো, বাকি একটা কার্লমার্কস এলো তার স্টেট ইকোনমি নিয়ে। কার্লমার্কস রাশিয়া ছিল, ইউএসএসআর তখনকার যে সংযুক্ত রাশিয়া ছিল, তার ছিল। কার্লমার্কস এলো স্টেট ইকোনমি নিয়ে। স্টেট ইকোনমি কি বলছে, স্টেট ইকোনমি বলছে না, মার্কেটের কোনো দরকার নেই। এই যে মার্কেটকে দিলে, কোম্পানির আন্ডারে দিয়ে দিলে, কোম্পানি ইনইকুয়ালিটি বাড়িয়ে দিচ্ছে, মনোপলি করছে, এগুলো এরকম। তারপরে কিছু মানুষ একদম গরিব থেকে গরিবতর হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। সেই জন্য কী করলো, এলো স্টেট ইকোনমি নিয়ে। স্টেট ইকোনমির ফান্ডটা কি, স্টেট ইকোনমি বললো যে না, সব কিছু স্টেট কন্ট্রোল করবে। যদি স্টেট কন্ট্রোল করলে কী হবে, স্টেট কন্ট্রোল করলে সব কিছু দেখতে পাবে, যে কোন জায়গার কী অসুবিধা আছে না আছে, সেগুলো স্টেট কন্ট্রোল করলে সেটাকে বুঝতে পারবে। যেমন এটা যদি এক্সাম্পল দেখা যায়, ইন্ডিয়ার সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে কী করেছিল, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে করেছিল যে ব্যাকওয়ার্ড রুরাল এরিয়াতে কোম্পানিগুলো স্থাপন করেছিল। যেমন যদি দেখা যায় বোকারো, দুর্গাপুর, যে স্টিল প্ল্যান্টগুলো, রাউরকেল্লা, এগুলো কম্পারেটিভলি ব্যাকওয়ার্ড এরিয়াতে স্থাপন করেছিল। তার মেন উদ্দেশ্য ছিল ওই জায়গাটাকে একটা গ্রোথ পোল হিসাবে ওইটাকে তৈরি করা, যাতে ওইখানেতে ভালো রকম ইনভেস্টমেন্ট আসবে,
ওই জায়গাটা গ্রোথ হলে এবার ওইখান থেকে ট্রিকল ডাউন পদ্ধতিতে গ্রোথ হয়ে হয়ে বাইরের দিকে যাবে। সেই হিসাবে করেছিল তখন ভাবে ইনভেস্ট করেছিল, মানে তখন ইন্ডিয়া স্টেট ইকোনমি ফলো করেছিল। ঠিক আছে, স্টেট ইকোনমি তো একটা ফলো করে নিল, যে স্টেট ইকোনমি মানে কি হলো, স্টেট মানে হচ্ছে গভর্নমেন্ট সমস্ত কোম্পানিকে কন্ট্রোল করবে, সমস্ত কোম্পানি গভর্নমেন্টের আন্ডারে কাজ করবে, আর সেই সমস্ত আন্ডারে গভর্নমেন্টই সব জায়গায় সমস্ত যেমন দরকার পড়বে তার মন মতো সাপ্লাই দেবে। তাহলে এখানে কোনো মার্কেটের রোল নেই, কোনো ইনইকুয়ালিটি রোল নেই, সেটা একটা মেন ফ্যাক্টর হচ্ছে। যদি এর অ্যাডভান্টেজ দেখা যায়, এর অ্যাডভান্টেজ কি হতে পারে, এর অ্যাডভান্টেজ তো হচ্ছে একটা হচ্ছে তো ইনইকুয়ালিটি যদি দেখা যায় ইনইকুয়ালিটি রিডিউস হবে। ঠিক আছে, ইনইকুয়ালিটি রিডিউস হবে। আর কি হতে পারে, আর এখানে মনোপলির কোনো হবে না, কারণ এখানে তো হচ্ছে গভর্নমেন্ট কি করবে, গভর্নমেন্ট ওয়েলফেয়ার করার জন্য কাজ করবে, ওয়েলফেয়ার অফ দি সিটিজেনের ওয়েতে কাজ করবে। আর একটা কি আছে, ওয়েলফেয়ার অফ দি সিটিজেনের কাজ করবে। আর এই ডিপ্রেশনের সময় তো এটা এফেক্টিভ, কারণ ডিপ্রেশনের সময় কি হবে, যখন মনে করো কেউ করতে চাইছে না, কিনতে চাইছে না জিনিস, তখন কি করবে গভর্নমেন্ট, কি করবে না এই লোকেদেরকে সাবসিডি দেবে, যে তোমরা কেনো, এটা কিছুটা সাবসিডি দিয়ে দিল, সাবসিডি দিয়ে সেটা করলো। কিন্তু কোম্পানি হলে সেটা করবে না, কারণ তার প্রফিটে এফেক্ট করবে। কিন্তু গভর্নমেন্টের প্রফিটে অতটা না, গভর্নমেন্টের মেন উদ্দেশ্য হচ্ছে ওয়েলফেয়ারের উদ্দেশ্য, সেই জন্য কী করবে, সে সাবসিডি দিয়ে সেটাকে ডিমান্ডটাকে বাড়ানোর চেষ্টা করবে। যদি এইটা দেখা যায় ডিমান্ডটাকে বাড়ানোর জন্য, এটা কি করলো, যে গভর্নমেন্ট পিএলআই স্কিম এনেছিল রিসেন্টলি, পিএলআই 12টা সেক্টরে গভর্নমেন্ট পিএলআই স্কিম নিয়ে এলো, যাতে তার ম্যানুফ্যাকচারিংটাকে বাড়িয়ে এক্সপোর্টটাকে বাড়ানো যায়। সেটাও একটা রকমের বলা যেতে পারে সাবসিডি, আর এটাও একটা স্টেট ইকোনমি যে ডিপ্রেশন কাটানোর জন্য একটা উপায়। আর যদি দেখা যায়, আর এই কটা তো ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল, তাহলে অ্যাডভান্টেজ হয়ে গেল এগুলো। অ্যাডভান্টেজ কি হলো, অ্যাডভান্টেজ হলো ইনইকুয়ালিটি কম করবে, ওয়েলফেয়ারের জন্য টাকা করবে, আর ডিপ্রেশনের সময় গভর্নমেন্ট সাবসিডি দিয়ে ডিপ্রেশনটাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজেরও তো কিছু আছে। ডিসঅ্যাডভান্টেজ একটা হচ্ছে গভর্নমেন্টের, যদি আমরা দেখি গভর্নমেন্টের এফিসিয়েন্সিটা কিন্তু গভর্নমেন্টের কম। মার্কেট যেমন বুঝতে পারবে, যেমনভাবে মার্কেট কোম্পানি যেমনভাবে এফেক্টিভলি কাজ করে কোনো কিছুকে ভালো করার জন্য, যত তাড়াতাড়ি কুইকভাবে কাজ করতে পারে, কিন্তু গভর্নমেন্টের সেটা নেই। গভর্নমেন্টে করাপশন আছে, নেপোটিজম আছে, ভোট ব্যাংকের ব্যাপার আছে, সেই জন্য কিন্তু গভর্নমেন্ট সব সময়তে সেই ব্যাপারটা বুঝতে পারে না। আর একটা উপায় কি আছে, গভর্নমেন্ট মার্কেটে কি ডিমান্ড সেটার ওপর তো গভর্নমেন্টের অতটা মানে এক্সপার্টিস নেই। গভর্নমেন্ট চাইবে যে সব কিছুই দিয়ে দিতে, সেই জন্য কী হবে, এফিসিয়েন্সি, যেটা মার্কেটেরও এফিসিয়েন্সি আছে, গ্রোথ রেট আছে, সেই গ্রোথ রেটটা হচ্ছে কমে যাবে। যেটা হচ্ছে একটা মেন ডিসঅ্যাডভান্টেজ গভর্নমেন্টের। আর কি হবে গভর্নমেন্টের, এটার মধ্যে কি হবে, যে মানুষের ইনোভেশন করার পাওয়ারটা, যেমন ক্যাপিটালিস্ট ইকোনমি মানুষকে বলে তুমি কোম্পানি বানো, কোনো কিছু একটা প্রোডাক্টকে ইনোভেট করে কোম্পানি বানিয়ে তুমি তার নামে পেটেন্ট করে তুমি নিজের কাজ চালাও। কিন্তু স্টেট ইকোনমি সেটাকে ডিসকারেজ করবে, ইনোভেশন মেকানিজমটাকে স্টেট ইকোনমি কি করে, ডিসকারেজ করে। ঠিক আছে, ডিসকারেজ করে দিল, সেই জন্য ইনোভেশন কম থাকবে। ইনোভেশন কম হলে কি হবে, মানুষের গ্রোথ রেটটাও অতটাও বেশি হবে না, একটা লিমিটেড গ্রোথ রেট হবে। ঠিক আছে, এটার অ্যাডভান্টেজ দেখে নিলাম, ডিসঅ্যাডভান্টেজ দেখে নিলাম। এটার এবারে যদি দেখি স্টেট ইকোনমিকে আবার দুভাগে ভাগ করা যায়। স্টেট ইকোনমির মধ্যে দুভাগে আছে, একটা আছে সোশ্যালিস্টিক ইকোনমি, আর একটা আছে সোশ্যালিস্ট ইকোনমি, পরে একটা আছে কমিউনিস্ট ইকোনমি। সোশ্যালিস্ট ইকোনমি ইউএসএসআর ব্যবহার করতো, সোশ্যালিস্ট ইকোনমি কতকটা স্টেট ইকোনমির মধ্যে, শুধুমাত্র ডিফারেন্স এই দুটোর মধ্যে। কমিউনিস্ট ইকোনমিতে লেবার যে ফোর্স আছে, লেবার ফোর্সটাও স্টেটের আন্ডারগত, মানে স্টেট যেখানে লেবার চাইবে সেখানে ইউজ করবে, লেবারটাও স্টেটের অন্তর্গত। কিন্তু সোশ্যালিস্ট ইকোনমিতে লেবারটা স্টেটের অন্তর্গত না। কমিউনিস্ট ইকোনমি যদি এক্সাম্পল দেখা যায়, সোশ্যালিস্ট ইকোনমি এখনকার দিনে যদি দেখা যায় কোনো ইকোনমি পুরোপুরি স্টেট ইকোনমিকে ফলো করে না, তবুও যদি বলে রাখা যায় সোশ্যালিস্ট ইকোনমি এসেছিল ইউএসএসআর, আর কমিউনিস্ট ইকোনমি ব্যবহার হতো চায়নাতে। কিন্তু চায়নাও 1985 ওপেন ডোর পলিসি করে দিয়ে ওটা এখন মিক্সড ইকোনমিতে হয়ে গেছে, মানে এখন আর কমিউনিস্ট ইকোনমি পুরোপুরি নেই, কিন্তু আগেতে চায়না এটা ছিল। এবারে যদি দেখা যায় স্টেট ইকোনমিতেও কিছু প্রবলেম আছে দেখলাম, তারপরে ক্যাপিটালিস্ট ইকোনমিতেও কিছু প্রবলেম আছে দেখলাম, তাহলে তার সলিউশন কি? সলিউশনকে নিয়ে এলো মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমি সলিউশন নিয়ে এলো। মিক্সড ইকোনমিকে কে নিয়ে এলো? মিক্সড ইকোনমিকে নিয়ে এলো জেমস কেন এটাকে নিয়ে এলো, সেটাকে নিয়ে এলো মিক্সড ইকোনমি। এটা কখন এলো? এটা 1929-এর ডিপ্রেশনের পর।
কারণ দেখলো ডিপ্রেশনেতে মার্কেট ইকোনমি পুরোপুরিভাবে কলাপস করে গেল, তাহলে তার থেকে বেরোনোর জন্য কিছু একটা উপায় দরকার। সেই টাইমে জেমস কিন নিয়ে এলো মিক্স ইকোনমি। মিক্স ইকোনমির ফান্ডা কি? মিক্স ইকোনমির ফান্ডা হচ্ছে সেখানেতে ক্যাপিটালিস্ট ইকোনমিও থাকবে, ক্যাপিটালিস্ট ইকোনমি বা মার্কেট ইকোনমিও থাকবে, প্যারালালি কি থাকবে? প্যারালালি কিছু স্টেট ইকোনমিও থাকবে। মানে কি হবে? ক্যাপিটালিস্ট ইকোনমিকে সেই জায়গাগুলো ছেড়ে দেওয়া হবে যে জায়গাগুলোতে বেশি ইনোভেশন দরকার, বেশি এফিসিয়েন্সি দরকার, আর যেখানে বেশি প্রফিট আছে সেই জায়গাগুলো ক্যাপিটালিস্ট ইকোনমিকে ছেড়ে দেওয়া হবে। স্টেট ইকোনমিকে কী হবে? স্টেট ইকোনমিকে যেগুলো এসেন্সিয়াল জিনিস, যেগুলো কোনো কোম্পানি চাইবে না ইনভেস্ট করতে, যেমন যদি দেখা যায় যে হেলথ কেয়ার, যেগুলো বেসিক পাবলিক গুড, হেলথ কেয়ার আছে, তারপরে হেলথ কেয়ারের পর হয়ে গেল ইনফ্রাস্ট্রাকচার জেনারেশন, কারণ ক্যাপিটাল ইনফ্রাস্ট্রাকচার জেনারেট করে দেওয়ার পরে ক্যাপিটাল আসবে ইনভেস্টমেন্ট করতে। যেমনটা যদি আমি এক্সাম্পল নিয়ে নিই, গুজরাতে এত কোম্পানি কেন না? গুজরাতে ইনফ্রাস্ট্রাকচার ভালো, গুজরাট মহারাষ্ট্রে এগুলো ইনফ্রাস্ট্রাকচার ভালো, সেই জন্য এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়েছে গভর্নমেন্ট, তারপরে আসছে সেখানে ক্যাপিটালিস্ট ইকোনমি ইনভেস্ট করতে। সেই জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার একটা ভালো আছে, তারপরে এডুকেশন আছে। এই যে বেসিক সেক্টরগুলো, বেসিক পাবলিক গুডগুলো যেখানেতে প্রফিটের পরিমাণ কম, সেইগুলো কি হয়? স্টেট ইকোনমি সেই দায়িত্বগুলো পালন করে। আর যেখানে প্রফিটের পরিমাণ বেশি সেখানেতে ক্যাপিটালিস্ট ইকোনমি বা মার্কেট ফোর্স সেখানেতে কাজ করবে। এটা যদি দেখা যায়, এটার কি প্রফিট কি হলো যে 1929-এর ডিপ্রেশনের পরে এটা এলো। এটা ডিপ্রেশনটাকে কিভাবে করলো? ডিপ্রেশনটাকে করার জন্য ক্যাপিটালিস্ট ইকোনমি তো আগে থেকে ছিলই, ওয়েস্টার্ন কান্ট্রিতে ক্যাপিটালিস্ট ইকোনমি ছিলই। তার সঙ্গে কি করলো? তার সঙ্গে বললো যে স্টেট ইকোনমি কী করলো? স্টেট কিছু সাবসিডি দিল। সাবসিডি দিয়ে কী হলো? ডিমান্ডটাকে পুশ করে ওপরে বাড়ালো। মানুষ এবার আবার খরচা করতে লাগলো, আবার খরচ করার পরে আবার যেমনকে তেমন আবার, তার মানে খুব তাড়াতাড়ি কামব্যাক করতে পারলো। সেটা একটা হচ্ছে এই মিক্সড ইকোনমির একটা ফায়দা। এবারে যদি দেখা যায় যে গভর্নমেন্ট সাবসিডি দেবে কি করে? গভর্নমেন্ট তো সাবসিডি দুভাবে দিতে পারে। একটা ডাইরেক্ট সাবসিডি তো কোনো ফার্মারদেরকে ডাইরেক্টভাবে দিতে পারে, ফার্মার বা কারোকেই, যেগুলো ডিবিটি বলা হয়, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, একদম ডাইরেক্ট অ্যাকাউন্টে সাবসিডি দিতে পারে, বা ইনডাইরেক্ট সাবসিডিও হতে পারে। ইনডাইরেক্ট সাবসিডি মানে কি? ইনডাইরেক্ট সাবসিডির মধ্যে যেমন এই পিএলআই স্কিমটা আছে, যে তুমি প্রোডাক্ট বাড়াও, যতটা বাড়াবে সেই পরিমাণ তোমার সাবসিডি হবে। বা ইন্টারেস্ট রেট, ব্যাংকের ইন্টারেস্ট রেট যেটা আছে সেটাকে কম করে দিতে পারবে। ইন্টারেস্ট রেট কম করে দিলে কী হবে? মার্কেটে মানি সাপ্লাইটা বেড়ে যাবে, সেটা একটা করতে পারে। অথবা কি করতে পারে? ফিসকাল ডেফিসিট মানে গভর্নমেন্টের যতটা আয় তার চেয়ে বেশি ব্যয় করে দিল, সেই রকম করে এটাকে করতে পারে, যেটাকে সাবসিডি দিতে পারে। এবারে যদি আমি আসি পার্টিকুলার ইন্ডিয়ার ক্ষেত্রে, আসি, তাহলে ইন্ডিয়া কি ফলো করে? আমরা সবাই বলি যে ইন্ডিয়াতে স্বাধীনতার পরে ইন্ডিয়া সোশ্যালিস্টিক প্যাটার্ন ফলো করতো, কিন্তু অ্যাকচুয়ালি না, সোশ্যালিস্টিক প্যাটার্ন ইন্ডিয়া কোনোদিনই ফলো করে না। ইন্ডিয়া ইনক্লাইন ছিল সোশ্যালিস্টিক প্যাটার্নের দিকে, কিন্তু যদি দেখা যায় ইন্ডিয়া অলওয়েজ মিক্স প্যাটার্ন ফলো করেছে, মিক্স কোম্পানি ফলো করেছে। কারণ যদি আমি দেখি, টাটা 1907-এ জামশেদজি টাটা প্রতিষ্ঠা করলো, তারপর টাটা কিন্তু কোনোদিন বন্ধ হয়ে যায়নি, বা স্টেট কোনোদিন অ্যাকোয়ার করেনি। তাহলে টাটা বরাবরই ছিল, কিছু পার্টিকুলার কিছু সেক্টর ছিল যেখানে শুধুমাত্র প্রাইভেট প্লেয়াররা কাজ করতে পারতো, কিন্তু বাকি ম্যাক্সিমাম গভর্নমেন্ট দ্বারাই পরিচালিত হতো। কিন্তু মেন যে ইকোনমি ছিল সেটা একটা মিক্স ইকোনমি ইয়ের পর থেকে ফলো করছে, স্বাধীনতার পর থেকে। এবারে 1991-এ যখন আমাদের বিওপি ক্রাইসিস হলো, বিওপি ক্রাইসিসের পর ইন্ডিয়া গেল কোথায়? ইন্ডিয়া গেল আইএমএফে গেল কি করতে? না, ইন্ডিয়া গেল আইএমএফে লোন চাইতে, যে লোন দাও। কিন্তু আইএমএফকে মেনলি কন্ট্রোল করে কে? আইএমএফকে মেনলি কন্ট্রোল করে ইউএসএ। তাহলে ইউএসএ কী করলো? ইউএসএ একটা মার্কেট ইকোনমি। তাহলে ইউএসএ মার্কেট ইকোনমি কি? ইউএসএ সবসময় কী আছে? যে ইউএসএর আছে যে তার যে আইডিয়ালিজম, ইউএসের আইডিয়ালিজম কি? ইউরোপের আইডিয়ালিজম হচ্ছে একটা হচ্ছে কর্পোরেট কালচার, মানে ক্যাপিটালিস্ট ইকোনমি, আর একটা হচ্ছে ডেমোক্রেসি। এই দুটোকে চায় যে অন্য কান্ট্রির ওপর সে চাপিয়ে দিতে, তাহলে ইউএসএ আইএমএফের কাছে গেল যখন ইন্ডিয়া, তখন আইএমএফ কি বললো? যে ইউএসএর মতো ক্যাপিটালিস্ট ইকোনমি পুরো ফলো করতে। সেই জন্য কী করলো? 1991-এর পরে ইন্ডিয়া ম্যাক্সিমাম ইনক্লাইন হলো ক্যাপিটালিস্ট ইকোনমির ফলে, ক্যাপিটালিস্ট ইকোনমির দিকে ম্যাক্সিমাম ইনক্লাইন হয়েছিল। আগে কী ছিল? আগে 1991-এর আগে ছিল হচ্ছে
স্টেট ইকোনমির দিকে ইনক্লাইন ছিল, কিন্তু 1991-এর পরে হয়ে গেল ক্যাপিটালিস্ট ইকোনমির দিকে ইনক্লাইন হয়ে গেল। কিন্তু টিল টুডে ইন্ডিয়া কিন্তু মিক্সড ইকোনমি ফলো করে, টিল টুডে ইন্ডিয়া মিক্সড ইকোনমি ফলো করে। এটা একটা এখনও, কারণ এখনও বহু সেক্টর আছে যেগুলো যদি এডুকেশন দেখি, হসপিটাল দেখি, এগুলো কিন্তু এখনও পর্যন্ত কিন্তু গভর্নমেন্ট কন্ট্রোল করে। যেমন আবার কিছু যেমন পার্টিকুলার সেক্টর আছে, যেমন নিউক্লিয়ার আছে, এইটা কিন্তু গভর্নমেন্ট কন্ট্রোল করছে। এখন ধীরে ধীরে ওইটাকে খুলছে, আস্তে আস্তে খুলছে। যেমন রিসেন্টলি এয়ারস্পেসকে খুললো, তারপরে স্যাটেলাইট সেক্টরকেও খুলছে। কিন্তু এখনও যদি দেখা যায় ইন্ডিয়া মিক্সড ইকোনমি ফলো করে। ঠিক আছে, এইগুলো হচ্ছে মেন তিনটে ইকোনমির মেন ফান্ডা। যদি তোমাদের কোনো ডাউট লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই বাই।